আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি হিসাব বিজ্ঞানের নতুন আরো একটি ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের নবম দশম শ্রেণীর যে হিসাব বিজ্ঞান বইটি রয়েছে, সেই হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেন নামের যে অধ্যায়টি রয়েছে, সেই অধ্যায়ে পাঠ্য বইয়ের অনুশীলনীর যে সৃজনশীল প্রশ্নগুলো রয়েছে, সেখান থেকে আমরা ১ নম্বর সৃজনশীল প্রশ্নটি আজকের এই ক্লাসে আলোচনা করার চেষ্টা করব। আচ্ছা, আমরা প্রশ্নটা একটু বড় করে নিই, আমাদের আলোচনার ধরনটা একটু অন্যরকম হবে। অর্থাৎ মানে আমি আগেই তোমাদেরকে উত্তর দেখাবো না। আমরা আগে সবগুলো প্রশ্ন আমাদের মতো করে নিজেদের মতো করে ভাঙবো, নিজেদের মতো করে একটু ব্যাখ্যা করব। দেন তারপর লাস্টে গিয়ে আমি তোমাদেরকে একটু উত্তর দেখায় দিব যে হ্যাঁ ভাই দেখো, এটা হচ্ছে এটার উত্তর। বুঝে গেছে আমার কথাটা? আচ্ছা, আমরা তাহলে চলে যাই হচ্ছে একটু, হ্যাঁ, ওকে। দেখো আমাদেরকে কি বলা আছে? বলা আছে রিফাত এন্টারপ্রাইজ একটি ব্যবসা প্রতিষ্ঠান। ২০২৫ সালে ২৫ সালের ডিসেম্বর মাসে উক্ত ব্যবসা প্রতিষ্ঠানে ঘটনাগুলো সংগঠিত হয়েছে। আচ্ছা, ঘটনাগুলো কি কি? ডিসেম্বরের ১ তারিখ বলা আছে ৫ লক্ষ টাকা নিয়ে ব্যবসায় শুরু করা হলো। ডিসেম্বরের ৩ তারিখে বলেছে ব্যাংকে ৫০,০০০ টাকা নিয়ে একটি হিসাব খোলা হলো। ডিসেম্বরের ৫ তারিখে আমাকে কি বলছে? বলছে যে ধারে পণ্য ক্রয় ২৫,০০০ টাকা। ডিসেম্বরের ১০ তারিখে বলা আছে মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ ৪০,০০০ টাকা। তারপরে আমার ডিসেম্বরের ১৫ তারিখে বলা আছে ৪৫,০০০ টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ প্রদান। ২০ তারিখে বলা আছে প্রদেয় হিসাব পরিশোধ কত টাকা? ১৫,০০০ টাকা। ভাইয়ারা একটু একটা জিনিস খেয়াল করব, এই যে প্রদেয় হিসাব আমাদের এই বছরের হিসাব বিজ্ঞান বইয়ে কিছুটা পরিবর্তন হয়েছে। অর্থাৎ আমরা যারা ২০২৫ সালে এসএসসি পরীক্ষা দিব এবং আমরা যারা ২০২৬ সালে এসএসসি পরীক্ষা দিব, এই ২৬ সালের বই এবং ২৫ সালের বইয়ের মধ্যে ছোট্ট একটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি বা খুঁজে পাচ্ছি। সেটা হচ্ছে আমরা ২৫ সালের বইতে যেই জিনিসটাকে দেনাদার বলতাম, ওই জিনিসটার নাম হয়ে গেছে এখন প্রাপ্য হিসাব। মানে এখন নাম হয়ে গেছে বললে ভুল হবে, দেনাদারেরই আরেকটা নাম হচ্ছে প্রাপ্য হিসাব। আমাদের থাকে না একজন ব্যক্তির দুইটা নাম, ঠিক একই রকম দেনাদারের অনেকগুলো নাম আছে। দেনাদার, প্রাপ্য হিসাব, বিক্রয় খতিয়ানের জের, পাওনা, এগুলো সবই আসলে দেনাদারের এক একটা সিনোনিম। তো আগে আমরা দেনাদার শব্দটা ব্যবহার করতাম। এই বছর থেকে ২০২৬ সালে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছে, মানে ২০২৬ সালের সিলেবাস থেকে, সরি এসএসসি পরীক্ষা দিচ্ছে না, ২০২৬ সালের সিলেবাস থেকে এটাকে আমরা ব্যবহার করব প্রাপ্য হিসাব নামে। আবার আগে যেটাকে আমরা পাওনাদার হিসাব বলতাম, সেটাকে এখন থেকে আমরা বলবো প্রদেয় হিসাব। এই পরিবর্তনটা আমরা একটু মাথায় রাখবো। হ্যাঁ, মানে আমিও দেখবো যে ক্লাসে অনেক সময় দেনাদার বলে ফেলছি বা পাওনাদার বলে ফেলছি, যেহেতু আমার অভ্যাস হয়ে গেছে ওই নামগুলো ব্যবহার করতে করতে। তো এই জিনিসটা একটু মাথায় রাখবো আমরা। হ্যাঁ, তেমন কোনো কিছু না, জাস্ট নামের একটা পরিবর্তন হয়েছে আর কি। আচ্ছা, আমাকে ক নাম্বার প্রশ্নে কি বলছে ভাইয়া? ক নাম্বার প্রশ্নে বলেছে উপর্যুক্ত তথ্য হতে ব্যবসায়িক লেনদেন নয়, ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। ভাইয়া, আমার এই জায়গা থেকে কোনটা কোনটা লেনদেন আর কোনটা কোনটা লেনদেন না, ওই জায়গা থেকে কোনটা কোনটা লেনদেন নয় সেইটার পরিমাণ বাইর করতে হবে। তার মানে লেনদেন নয় সেটার পরিমাণ বের করা লাগবে। আমরা আমরা এটা সবাই জানি যে লেনদেন কাকে বলে। আমরা এমন যে কোনো আর্থিক ঘটনা যেটা আমার প্রতিষ্ঠানের আর্থিক অবস্থাকে প্রভাবিত বা পরিবর্তন করে, সেটাকে আমরা কি বলি? সেটাকে আমরা বলি হচ্ছে লেনদেন বলি, তাই না? দেখো লেনদেনটা মূলত আসে কোন জায়গা থেকে ভাইয়া, একটু খেয়াল করো। লেনদেনটা মূলত আসে কোন জায়গা থেকে? সবার প্রথমে আমার যে কোনো একটা ঘটনা সংগঠিত হয়। এই সবার প্রথমে আমার যে কোনো একটা ঘটনা সংগঠিত হয়। ওই ঘটনাটা যদি আর্থিক ঘটনা হয়, ভাই খেয়াল করো, ওই ঘটনাটা যদি আমার আর্থিক ঘটনা হয় এবং ওই আর্থিক ঘটনাটা যদি আমার ব্যবসায়ের আর্থিক অবস্থাকে প্রভাবিত বা পরিবর্তন করে, কি করে ভাইয়া? আমার ব্যবসায়ের আর্থিক অবস্থাকে প্রভাবিত বা পরিবর্তন করে, তাহলেই সেটাকে গিয়ে আমরা কি বলতে পারবো? এই তাহলেই সেটাকে আমরা লেনদেন বলতে পারবো। এই তাহলে সেটাকে আমরা কি বলি? লেনদেন বলি, তাই না? তার মানে কোনো একটা ঘটনাকে লেনদেন বলতে চাইলে ওই ঘটনাকে দুইটা শর্ত পূরণ করতে হয়।
কয়টা শর্ত ভাইয়া? 2টা শর্ত পূরণ করতে হয়। শর্ত নাম্বার 1, ওই ঘটনাকে অবশ্যই আর্থিক ঘটনা হইতে হবে। শর্ত নাম্বার 2, ওই আর্থিক ঘটনাটা অবশ্যই আমার ব্যবসায়ের আর্থিক অবস্থাকে প্রভাবিত বা পরিবর্তন করবে। কথাটা কি বুঝাইতে পারছি? তাহলে আমরা যদি এখান থেকে খুঁজতে থাকি যে কোনটা আসলে আর্থিক ঘটনা নয়, অথবা আর্থিক ঘটনা হওয়ার সত্ত্বেও আমার ব্যবসায়ের আর্থিক অবস্থাকে প্রভাবিত বা পরিবর্তিত করে না। আমরা যদি এদিকে একটু খেয়াল করে দেখি, দেখো আমরা একটা একটা করে দেখতে পারবো। 10 তারিখ বলা আছে মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ 40,000 টাকা। মালিক তার ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করছে। এটাকে আমি একটা আর্থিক ঘটনা বলবো, তার কারণ এখানে 40,000 টাকা তিনি ঋণ নিছেন, তাই না? এটা একটা আর্থিক ঘটনা, সত্য কথা, এটা একটা আর্থিক ঘটনা। কিন্তু এই আর্থিক ঘটনার ফলে আমার ব্যবসায়ের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন কি ঘটছে? ভাই আবার খেয়াল করো, এইটা একটা আর্থিক ঘটনা, নিঃসন্দেহে এটা একটা আর্থিক ঘটনা, তাই না? কিন্তু এই আর্থিক ঘটনাটা এটা কি আমার ব্যবসায়ের কোনো আর্থিক অবস্থাকে প্রভাবিত বা পরিবর্তন করছে কিনা? উত্তর হচ্ছে করে নাই। কারটা করছে? মালিকের আর্থিক অবস্থা প্রভাবিত করছে বা মালিকের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটছে। তাহলে এটা ভাইয়া মালিকের জন্য লেনদেন, আমার জন্য না। ভাইয়া আরেকবার দেখো, আমি একটু সময় নিয়ে বোঝাচ্ছি, কারণ আমাদের এই ক্লাসটা যারা তোমরা ক্লাস 9-এ আসো তারা হচ্ছে এই ক্লাসটা করবে, কারণ আমি একটু সময় নিয়ে বোঝাচ্ছি। খেয়াল করে দেখো, মালিক ব্যক্তিগত প্রয়োজনে ঋণ নিছে, ভাইয়া এটা তো মালিকের জন্য লেনদেন, আমি করতেছি ব্যবসায়ের হিসাব, তাহলে এটা আমার ব্যবসায়ের জন্য কোনো লেনদেন নয়। এটা আমার ব্যবসায়ের জন্য কোনো লেনদেন নয়। তাহলে আমরা এখানে সুন্দর করে বলতে পারি এটা আমার জন্য লেনদেন, এটা আমার জন্য কি না, লেনদেন। ঘটনা পরিষ্কার? ওকে। এরপরে দেখো 15 তারিখে বলেছে যে 45,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমায়েশ প্রদান। ফরমায়েশ মানে কি জানো? ফরমায়েশ মানে হচ্ছে অর্ডার দেয়া। অর্ডার দেয়া, ফরমায়েশ মানে কি? অর্ডার দেওয়া, হুকুম দেওয়া, আদেশ দেওয়া। মানে 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 মাঝে মাঝে দেখবা না, মানে গ্রামের দিকে বা অনেক এরকম বলে, তুই তো অনেক ফরমায়েশ করস। মানে ফরমায়েশ মানে আবদার করাকে বোঝায়, ফরমায়েশ মানে হুকুম করা বা আদেশ করাকে বোঝাইতেছে, তাই না? তো আমি পণ্য বিক্রেতাকে আমি বলছি যে ভাই আমাকে 45,000 টাকার আসবাবপত্র দিও তুমি। আমি বলছি এটা, আমি এখনো পণ্য পাইছি, পণ্যের বদলে আমি তার টাকা দিছি। তার মানে দেখো, তাহলে এই যে আমাদেরকে মানে একটা ফরমাইশ দিচ্ছে বা হুকুম দিচ্ছে, ভাই আমি তারে বলছি যে বাবা তুমি আমাকে এই পণ্যটা দিও, ও এখনো পণ্য দিছে আমারে, বা আমি কি এই পণ্যের জন্য ওরে কোনো অগ্রিম টাকা দিছি, দুইটার কোনোটাই আমরা করি নাই, তাই না? তার মানে এখানে কোনো অর্থের লেনদেন ঘটে নাই, এখানে কোনো আর্থিক অবস্থার পরিবর্তনও ঘটে নাই। যেহেতু কোনো আর্থিক অবস্থার পরিবর্তন ঘটে নাই, এই জন্য এটাও কি আমার জন্য লেনদেন নয়। এটাও আমার জন্য কি নয়? এটাও আমার জন্য কোনো লেনদেন নয়। কথাটা কি বুঝাইতে পারছি? তাহলে ক নম্বর প্রশ্নটা আমি আশা করি বুঝাইতে পারছি যে উপযুক্ত তথ্য হতে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। আমরা চিহ্নিত করে ফেলছি, মোট পরিমাণ কত হবে? 40,000 টাকা আর 45,000 টাকা। 40,000 আর 45 যোগ করে দাও তো ভাইয়া। 40,000 আর কত? 45,000 টাকা। 40 আর 45 যোগ করলে কত? 40, 40, 80, 85,000 টাকা। তাহলে এটার উত্তর কত? এটার উত্তর হচ্ছে 85,000 টাকা। এই ক নম্বর প্রশ্নের উত্তর কত? উত্তর হচ্ছে 85,000 টাকা। ফাইন, ক নম্বরটা আমরা বুঝলাম। খ নম্বর প্রশ্নে বলছে ঘটনাসমূহ হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা করো। গ নম্বরে বলছে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। দুইটা প্রশ্ন ইনশাল্লাহ আমরা একসাথে বুঝবো। কেন? খেয়াল করে দেখো, ঘটনাসমূহতে লেনদেন চিহ্নিত করে তার মানে সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা করো আর সমীকরণের উপরে প্রভাব দেখাও, দুইটা না একই টাইপের অ্যান্সার। খ নম্বর প্রশ্ন যেটা, সেটাতে আসলে আমাকে একটা লিখিত আকারে ব্যাখ্যাটা লিখতে হবে। গ নাম্বারে আমরা ওই লিখিত জিনিসটাই নাম্বারিক্যাল প্রকাশ করবো, অর্থাৎ মানে সংখ্যা দিয়ে প্রকাশ করব, অঙ্কে করবো। যে আমরা ছোটবেলায় করতাম না যে কথায় লিখতাম, আবার ওই একই জিনিসকে অঙ্কে লিখতাম, ব্যাপারটা কাছাকাছি এইরকমই। একটা জিনিস হচ্ছে আমি কথায় লিখবো, আরেকটা হচ্ছে কি আমি অঙ্কের মাধ্যমে লিখবো। একটু সময় দিলে আমি ব্যাপারটা পুরোটা বোঝাচ্ছি তোমাকে। দেখো খ নম্বরে যদি আমরা আসি,
বলছে ঘটনাসমূহ হতে লেনদেন চিহ্নিত করে। আমরা সবাই জানি ১ নাম্বারটা লেনদেন, ৩ নাম্বারটা লেনদেন, ৫ নাম্বারটা লেনদেন, ২০ নাম্বারটা লেনদেন। ওকে ফাইন, আমি লেনদেন চিহ্নিত করে ফেলছি। সমীকরণ পদ্ধতিতে তার কারণ ব্যাখ্যা করো। ভালো কথা। আমরা কি জানি ভাইয়া, আমার হিসাব সমীকরণটা কি ছিল? আমার হিসাব সমীকরণটা ছিল হচ্ছে সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব। সম্পদ সমান সমান দায় যোগ মালিকানা সত্ত্ব, বা আমি আরো সংক্ষেপে লিখে দিই যেভাবে আমরা আসলে লিখবো, বা হচ্ছে কি এ সমান সমান এল প্লাস ও। এটা হচ্ছে আমার অ্যাকচুয়াল হিসাব সমীকরণটা, তাই না? এটা হচ্ছে কি আমার অ্যাকচুয়ালি হিসাব সমীকরণটা। ওকে, ভালো কথা। আমরা দেখি একটা একটা করে হিসাব সমীকরণে কি কি প্রভাব পড়ে। লেনদেন নাম্বার ১ বলা আছে ৫ লক্ষ টাকা নিয়ে ব্যবসায় শুরু করা হলো। ৫ লক্ষ টাকা নিয়ে ব্যবসায় কি করা হয়েছে ভাইয়া? ব্যবসায়টা শুরু করা হয়েছে। আমি লেনদেন পাওয়ার সাথে সাথে লেনদেনের যে দুইটা পক্ষ আছে, ওই দুইটা পক্ষকে আমি আইডেন্টিফাই করার চেষ্টা করব। ভাইয়া তুমি একটু আমাকে বলো তো, যে কোন একটা ব্যবসা প্রতিষ্ঠান সে যদি ৫০ লক্ষ টাকা নিয়ে তার ব্যবসায়টা শুরু করে, তাহলে এখানে আসলে কারণগুলা কি কি হয়? প্রথম কথা, তুমি কোনো কিছু বুঝো আর না বুঝো, নগদ টাকা নিয়ে ব্যবসায় শুরু করার ফলে তোমার ব্যবসায়ের নগদ টাকা বাড়ছে না ভাইয়া? ভাইয়া মন দিয়ে বোঝো, তুমি নগদ টাকা নিয়ে ব্যবসায় শুরু করছো, তাহলে তুমি নগদ টাকা নিয়ে ব্যবসায় শুরু করলে তোমার ব্যবসায়ে নগদ টাকা বাড়ছে না? তোমার ব্যবসায় কি বাড়ছে? নগদ টাকা বাড়ছে। ওকে ফাইন, আমরা তাহলে একটা পক্ষ পাইলাম। আমরা এখানে উপরে কারণগুলো লিখি, হ্যাঁ। আমরা তাহলে একটা পক্ষ পাইলাম। একটা পক্ষ কি? নগদ বৃদ্ধি। নগদ বৃদ্ধি। আচ্ছা, নগদ জিনিসটা কি ভাইয়া? নগদ হচ্ছে আমার জন্য সম্পদ। এই নগদ আমার জন্য কি? নগদ, নগদান, হাতে নগদ, নগদ জমা, এগুলো সব হচ্ছে কি আমার জন্য সম্পদ। এগুলো সব আমার জন্য কি? সম্পদ, তাই না? তাহলে আমি যে এই যে এখানে বললাম যে আমার এটার ফলে নগদ বৃদ্ধি পাইছে, নগদ বৃদ্ধি, তার মানে এখানে অ্যাকচুয়ালি আমার বৃদ্ধি পাইছে সম্পদ, অর্থাৎ এ বৃদ্ধি পাইছে। এই অ্যাকচুয়ালি আমার বৃদ্ধি পাইছে কি? এ বৃদ্ধি পাইছে, তাই না? কারণ নগদ টাকা তো আমার জন্য সম্পদ। নগদ টাকা বাড়া যেই কথা, সম্পত্তি বৃদ্ধি পাওয়াও একই কথা। আমি একটা পাশ পাইলাম। নগদ টাকা যে পাইছি ভাইয়া, কেন পাইছি? কে দিছে আমাকে নগদ টাকা? মালিক দিছে। মানে যেহেতু আমাকে বলেই দিল ব্যবসায় শুরু করা হইল, তাহলে ব্যবসাটা শুরু করে কে? মালিক করে। তার মানে নিঃসন্দেহে আমরা বলতে পারি এই টাকাটা আমাকে মালিক দিছে। ভাইয়া মালিক যদি ব্যবসায়ী কিছু দেয়, সেটাকে আমরা বলি মূলধন। মালিক ব্যবসায়ী কিছু দিলে সেটাকে আমরা বলি হচ্ছে মূলধন। তার মানে এখানে আরেকটা কারণ আমরা বলতে পারি, সেটা হচ্ছে মালিক মূলধন দিছে, তার মানে আমার ব্যবসায়ে মূলধন বৃদ্ধি পাইছে। আমার ব্যবসায় কি বাড়ছে? মূলধন বৃদ্ধি পাইছে। এতটুকু ক্লিয়ার? এতটুকু ক্লিয়ার যে আমার মূলধনের পরিমাণটাও বৃদ্ধি পাইছে। এখন মূলধন বাড়লে কি হয়? আমরা সবাই জানি যে আমার মালিকানা সত্ত্ব বা ওই, এটার উপর প্রভাব বিস্তারকারী উপাদান হচ্ছে চারটা। চারটা উপাদান কি কি ভাইয়া? চারটা উপাদান হচ্ছে মূলধন, আয়, ব্যয়, উত্তোলন। এই চারটা উপাদানের মধ্যে মূলধন ও আয়ের পরিমাণ যদি বৃদ্ধি পায়, তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ বাড়বে। মূলধন ও আয়ের পরিমাণ যদি হ্রাস পায়, মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পাবে। ব্যয় আর উত্তোলনের পরিমাণ যদি বৃদ্ধি পায়, মালিকানা সত্ত্বের পরিমাণ হ্রাস পাবে। ব্যয় আর উত্তোলনের পরিমাণ যদি হ্রাস পায়, তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পাবে। কথাটাকে আমি বুঝাইতে পারছি? তাহলে এখানে আমার মূলধনের পরিমাণ বাড়ছে, তাহলে মূলধন ও আয় বাড়লে মালিকানা সত্ত্ব বাড়ে। তাহলে আমি এখানে কি লিখবো? ও ই বৃদ্ধি। ভাইয়া এখানে তাহলে আমি কি লিখবো? ও ই বৃদ্ধি। কথাটাকে আমি বুঝাইতে পারছি ভাইয়া? ভাইয়া লেনদেনটা কি বুঝছি কিনা? তাইলে আমরা প্রথম লেনদেনের কারণটা লিখে ফেলতে পারছি। তাহলে যেহেতু খ নম্বরে আমাকে বলছে সমীকরণ পদ্ধতিতে ব্যাখ্যা করো, তাহলে আমি এরকম বলতে পারবো, উক্ত লেনদেনের ফলে প্রতিষ্ঠানের নগদ নামের সম্পত্তি বৃদ্ধি পেয়েছে বা সম্পদ বৃদ্ধি পেয়েছে এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। কেন নগদ নামের সম্পত্তি বাড়ছে, কেন মালিকানা সত্ত্ব বাড়ছে, আশা করি তোমাদেরকে বুঝাইতে পারছি। আমরা এর পরেরটায় আসবো। ৩ নম্বরে আমরা আসবো। কি বলা আছে? ব্যাংকে ৫০,০০০ টাকা দিয়ে একটি হিসাব খোলা হলো। ভাইয়া এটা একটা ব্যাংকের নিয়ম যে আমরা যখন ব্যাংকে একটা হিসাব খুলতে চাই, হিসাব খোলার সময় তাকে ইনিশিয়ালি একটা টাকা আমাকে দিতে হয়। সেটা হতে পারে ৫০০ টাকা,
হতে পারে মানে 1000 টাকা, যাই হোক একটা মিনিমাম একটা অ্যামাউন্ট ব্যাংকে আমার দিতে হয় যখন আমি অ্যাকাউন্টটা খুলছি তখন। মিনিমাম দিতে হয়, কোনো ম্যাক্সিমাম কিন্তু নাই। মানে তুমি অ্যাকাউন্ট খুলে সাথে, সাথে চাইলে অ্যাকাউন্টে 2 লাখ টাকা জমা রেখে দিতে পারো। কোনো অসুবিধা নেই। তো তারা কি করছে? রিফাত এন্টারপ্রাইজ তারা কি করছে? তারা ব্যাংকে একটা হিসাব খুলছে। হিসাব খুলে ব্যাংকে ৫০,০০০ টাকা জমা দিয়ে দিছে। তাহলে ঘটনাটা কি ঘটছে? আমার পকেটে ৫০,০০০ টাকা ছিল। আমি ৫০,০০০ টাকা নিয়ে টুকটুক করে হেঁটে ব্যাংকে গেছি। ব্যাংকে একটা হিসাব খুলছি। খুলে আমার পকেট থেকে ৫০,০০০ টাকা বের করে ব্যাংকে দিয়ে দিছি। তাই তো? এবং এই সাধারণ ঘটনা থেকে আমি এইটা বুঝতে পারতেছি, মানে আর কিছু বুঝি আর না বুঝি এটা বুঝতেছি যে আমার পকেট থেকে ৫০,০০০ টাকা চলে গেছে। আমার পকেট থেকে কি হইছে? ৫০,০০০ টাকা চলে গেছে। তো পকেট থেকে টাকা চলে গেছে মানে কি? এটা তো নগদ টাকা, তাই না? এই ৫০,০০০ টাকা পকেট থেকে চলে গেছে মানে কি? এটা কি নগদ টাকা না? তো আমার কাছ থেকে নগদ টাকা চলে গেছে। নগদ কমে গেছে, তাই না? তাহলে আমি এখানে বলতে পারি নগদ হ্রাস। আমি কি বলতে পারি? নগদ হ্রাস, কারণ নগদ টাকা কমে গেছে। আচ্ছা, নগদ হ্রাস মানে কি ভাই? নগদ টাকা আমার জন্য একটা সম্পত্তি। নগদ টাকা আমার জন্য একটা সম্পত্তি। তার মানে আমার সম্পদ কমে গেছে। তাহলে আমি এখানে বলতে পারি এ হ্রাস। তার মানে আমি এখানে কি বলতে পারি? এ হ্রাস। একটা পাশ বুঝলাম, আরেকটা পাশ বুঝি। ভাইয়া আমার কাছ থেকে যে নগদ টাকা চলে গেছে, আমি কি নগদ টাকাটা এরকম পকেট থেকে বের করে টুক করে পানিতে ফেলে দিয়ে আসছি? ফেলে দিয়ে আসি নাই তো। টাকাটা এমন একটা জায়গায় আমি রাখছি যে আমার যখন দরকার তখনই আমি টাকাটা নিয়ে আসতে পারবো। টাকাটা আমি এমন একটা জায়গায় রাখছি যে আমার যখন মনে চায়, আমার যখন ইচ্ছা, আমি তখনই টাকাটা তুলে নিয়ে আসতে পারবো, তাই না? ব্যাংক এটা একটা সম্পদ। ব্যাংক মানে ব্যাংক জমা, ব্যাংক জমার উদ্ধৃত্ত, ব্যাংক জমার ডেবিট ব্যালেন্স, এগুলো সব আমার জন্য সম্পদ। ব্যাংকে আমার টাকা আছে, এটা আমার জন্য সম্পদ রে ভাই। আমি ব্যাংকে টাকা জমা রাখছি, এটা তো আমার টাকা আমি আমার নগদে না রেখে ব্যাংকে রাখছি। নগদেও যেমন সম্পদ, ব্যাংকের টাকাও আমার জন্য সম্পদ। তার মানে আমার নগদ টাকা হ্রাস পাইলেও সাথে সাথে আমার ব্যাংকের টাকা বাড়ছিল, তাই না? ব্যাংক বৃদ্ধি। ওকে, ব্যাংক বৃদ্ধি মানে কি ভাইয়া? ব্যাংকও তো একটা সম্পদ, তার মানে আমার এ বৃদ্ধি পাইছে। এই ব্যাংকও তো একটা সম্পদ, তার মানে আমার এ বৃদ্ধি পাইছে। তাহলে এখানে আমি বলতে পারি 3 নম্বর লেনদেনের ক্ষেত্রে যে উক্ত লেনদেনের ফলে প্রতিষ্ঠানের নগদ নামের সম্পত্তি বৃদ্ধি পেয়েছে এবং নগদ নামের সম্পত্তি হ্রাস পেয়েছে এবং ব্যাংক নামের সম্পত্তি বৃদ্ধি পেয়েছে। কোনো অসুবিধা আছে বুঝতে? এরপরের লেনদেনটা আমরা যাব। 5 নম্বর লেনদেনে আমরা দেখি কি বলা আছে। 5 নম্বর লেনদেনে বলছে ধারে পণ্য ক্রয় 25,000 টাকা। পণ্য ক্রয় করছি ধারে। ভাইয়া আমি যে কোনো লেনদেন সংগঠিত হওয়ার মাধ্যম হচ্ছে 3টা: নগদে, ব্যাংকে, বাকিতে। নগদে, ব্যাংকে, বাকিতে। এই 3টা মাধ্যম ছাড়া আমি অন্য কোনো মাধ্যমে লেনদেন করতে পারবো না, এটা আসলে সম্ভব না। এই 3টা মাধ্যম ছাড়া, কি কি মাধ্যম? নগদ, ব্যাংক, বাকি। এই 3টা মাধ্যম ছাড়া অন্য কোনো মাধ্যমে আমার পক্ষে লেনদেন করা সম্ভব না। তাহলে আমি যেহেতু এখানে পণ্য ক্রয় করছি, ধারে পণ্য ক্রয় করছি, ভাইয়া ধরে নাও না আমি নগদে করছি, তুমি ধরে নাও না ব্যাংকের টাকায় করছি, আমি যেইভাবেই ক্রয় করি না কেন আমি তো ক্রয় করছি, তাই না? পণ্য ক্রয় এটা একটা ব্যয়। পণ্য ক্রয় এটা একটা ব্যয়, বিক্রয় একটা আয়, ক্রয় এটা একটা ব্যয়। তাহলে আমি পণ্য ক্রয় করছি, তার মানে আমার ব্যবসায়ে ক্রয় নামে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাইছে। আবার বলছো ভাইয়া আমি পণ্য ক্রয় করছি, তার মানে আমার ব্যবসায়ে ক্রয় নামে ব্যয়ের পরিমাণ বৃদ্ধি পাইছে, তাই না? ওকে, ভালো কথা। কয় তারিখেরটা ছিল? 5 তারিখেরটা, তাই না? আচ্ছা, তাহলে 5 তারিখে আমার কি হয়েছে? আমার ব্যয় বৃদ্ধি পাইছে। ভাই 5 তারিখে কি হয়েছে? 5 তারিখে আমার ব্যয় বৃদ্ধি পাইছে। ওকে ফাইন, ভালো কথা। এই পর্যন্ত বুঝছি আমার ব্যয় বাড়ছে। ভাইয়া এই যে একটা ছক লিখছিলাম মনে আছে যে আমার ব্যবসায়ে যদি ব্যয় এবং উত্তোলনের পরিমাণ বেড়ে যায় তাহলে মালিকানা সত্ত্বের পরিমাণ কমে যাবে। তোমাদের অনেকের কাছে এটা একটু জটিল মনে হতে পারে, মাত্র ক্লাস 9-এ উঠেছো, একটু এলোমেলো মনে হতে পারে। এই জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি যতটুকু সময় নিয়ে বোঝানো যায়। ইনশাল্লাহ তোমরা যদি বেসিক সেকশনের ক্লাসটা করে তারপরে এই ক্লাসগুলো করো, আশা করছি এতক্ষণ সময় লাগবে না তোমাদের বোঝার জন্য। মানে তোমরা যখনই দেখবা যে ভাইয়া
এত বারবার বোঝাচ্ছেন, বিরক্ত লাগতেছে। এই যখনই তুমি দেখবা যে বোঝানোটা বিরক্ত লাগতেছে, তার মানে মনে করবা যে তুমি বুঝে গেছো। ঠিক আছে? তাহলে যেটা বলতে চাচ্ছিলাম আমি, যে আমার ব্যয় আর উত্তোলনের পরিমাণ যখন বাড়ে, তখন মালিকানা সত্ত্বের পরিমাণটা কমে যায়। তা আমি পণ্য ক্রয় করার ফলে আমার ক্রয় নামে ব্যয়ের পরিমাণটা বাড়ছে। তাহলে ব্যয় বাড়া মানে কি? মালিকানা সত্ত্ব হ্রাস পাওয়া। তাহলে আমি বলতে পারি এখানে ও ই হ্রাস। ও ই হ্রাস। তাই তো? আচ্ছা। এখন তুমি আমাকে বলো, আমি যে পণ্যটা ক্রয় করছি, কিভাবে ক্রয় করছি? পণ্য ক্রয় করছি আমি ধারে। এখানে ধারে না বলে বলতে পারতো বাকিতে। ধারে বলা বাকিতে বলা একই কথা। আমি পণ্যটা ক্রয় করছি ধারে বা বাকিতে। তার মানে আমি পণ্য নিয়ে আসছি। মানে আমি আমি মনে করো যে এই মার্কারটা কিনে নিয়ে আসছি। মার্কারটা নিয়ে আসছি, আমি বলছি ভাই টাকা পরে দিবনে। তার মানে কি? তারে ভবিষ্যতে আমার টাকা দিতে হবে না? এই যে ভবিষ্যতে আমার কাছে কেউ টাকা পাবে, তার নাম হচ্ছে পাওনাদার। যেটাকে আমরা এই নতুন বইতে বলবো প্রদেয় হিসাব। আমার কাছে কেউ টাকা পাবে, তাকে আমরা কি বলি ভাইয়া? পাওনাদার বলি। যেটাকে নতুন বইতে আমরা কি নামে ডাকবো? প্রদেয় হিসাব নামে। প্রদেয় হিসাব নামে। প্রদেয় হিসাব মানে আমার কাছে সে টাকা পায়। টাকা পায় না, আমি পণ্য কিনে নিয়ে আসছি কত টাকার? এই যে 25,000 টাকার পণ্য কিনছি, তার আমি টাকা দেই নাই, ভবিষ্যতে দিতে হবে। তাহলে এই যে ভবিষ্যতে আমার কাছে সে টাকা পাবে, তার মানে সে আমার প্রদেয় হিসাব। তাহলে আমার এখানে প্রদেয় হিসাব নামে কিছু একটা বৃদ্ধি পাইছে, তাই তো? এই প্রদেয় হিসাব কি হয়েছে? বৃদ্ধি পাইছে। ভাই মনে রাখবা, প্রদেয় হিসাব এটা একটা দায়বাচক হিসাব। প্রদেয় হিসাব এটা কি হিসাব? এটা একটা দায়বাচক হিসাব। তার মানে প্রদেয় হিসাব বৃদ্ধি পাওয়া মানে আমার ব্যবসায় দায় বৃদ্ধি পাওয়া, অর্থাৎ এল বৃদ্ধি পাওয়া। প্রদেয় হিসাব বৃদ্ধি পাওয়া মানে আমার ব্যবসায় দায়ের পরিমাণ বৃদ্ধি পাওয়া, অর্থাৎ এল বৃদ্ধি পাইছে। বুঝা গেছে কথাটা? তাহলে আমরা 5 নম্বর লেনদেনটাও বুঝলাম। 10 তারিখেরটা লেনদেন নয়, লেনদেন না হওয়ার কারণে এটার কোনো প্রভাব নাই। ও আচ্ছা, তাহলে এটাকে আমরা লিখবো কেমনে? খ নম্বরে, খ নম্বরে আমরা এরকম লিখতে পারবো, উক্ত লেনদেনের ফলে প্রতিষ্ঠানের মালিকানা সত্ত্ব হ্রাস এবং দায়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এখন কেন মালিকানা সত্ত্ব হ্রাস পাইলো এটাও বোঝাইছি, কেন দায়ের পরিমাণ বৃদ্ধি পাইলো এটাও কিন্তু বুঝাইছি, তাই না? আচ্ছা, এরপরে আমরা আসবো 20 তারিখে। বলছে প্রদেয় হিসাব পরিশোধ 15,000 টাকা। একদম সিম্পল ঘটনা। দেখো, আমি 25,000 টাকার পণ্য কিনছিলাম, পুরাটাই বাকিতে, 1 টাকাও শোধ করি নাই। 25,000 টাকার পণ্য আমি কিনছিলাম, পুরাটাই বাকিতে, আমি তাহলে 1 টাকাও শোধ করি নাই। তা টাকাকে আমার শোধ করা লাগবে না? আমি বছরের একদম শেষের মাসের শেষের দিকে গিয়ে, অর্থাৎ 20 তারিখে গিয়ে, 20 তারিখে গিয়ে আমি তারে 15,000 টাকা শোধ করে দিছি। 20 তারিখে গিয়ে আমি তারে কি করে দিছি? 15,000 টাকা পরিশোধ করে দিছি, শোধ করে দিছি, তাই না? ভালো কথা। তাহলে ভাইয়া, আমি যদি তাকে 15,000 টাকা দিয়ে দেই, টাকাটা দিছি কোন জায়গা থেকে? আমার পকেট থেকে। তার মানে আমার পকেটের টাকা আমি তারে দিয়ে দিছি, আমার টাকা কমে গেছে। আমার পকেটের টাকা আমি তারে দিয়ে দিছি মানে কি? আমার পকেটের টাকা কমে গেছে, তাই না? আচ্ছা, আমার পকেটের টাকা কমে গেছে মানে কি? আমার নগদ টাকা কমছে। এই কি কমছে ভাইয়া? নগদ টাকা কমছে। তাহলে নগদান হ্রাস। আচ্ছা, নগদান তো না, নগদ লিখবো আর কি, সরি। নগদান শব্দটার সাথে তোমরা এখনো পরিচয় হও নাই, ইনশাল্লাহ আমরা সামনের দিকে হবো আর কি। আচ্ছা, তাহলে এখানে আমার কি হবে? নগদ হ্রাস। নগদ হ্রাস মানে কি? আমার সম্পত্তি হ্রাস পাইছে, তাই তো? নগদান হ্রাস মানে কি? নগদ হ্রাস মানে আমার সম্পত্তি হ্রাস পাইছে, এ হ্রাস পাইছে, তাই তো? আচ্ছা, এ হ্রাস পাইছে কেন? মানে নগদ টাকা যে কমে গেল, কেন কমে গেছে? নগদ টাকা কমে গেছে তার কারণ আমি প্রদেয় হিসাবকে টাকা দিয়ে দিছি। তার মানে ওই যে যেই বেটা আমার কাছে 25,000 টাকা পাইতো, তার আমি 15,000 টাকা দিয়ে দিছি, ও কি এখনো 25,000 টাকা পায়? ভাইয়া, তুমি আমার কাছে 25,000 টাকা পাইতা, আমি তোমার 15,000 টাকা দিয়ে দিছি, এখন তুমি কত পাও? এখন তুমি কত পাও? 15,000 পাও? মানে 10,000 পাও নাকি 25,000 পাও? 10,000 টাকা পাচ্ছ। তার মানে আমার আমার যে প্রদেয় হিসাব এটা কমে গেছে না? আরেকবার বুঝো, আমি আমার কাছে তুমি 25,000 টাকা পাইতা, আমি ওই 25,000 টাকা থেকে তোমাকে আমি 15,000 টাকা দিয়ে দিছি, এখন তুমি আমার কাছে কত পাও? 10,000 টাকা। তার মানে তুমি আগে আমার কাছে একটা দায় ছিল, তোমার নাম ছিল প্রদেয় হিসাব, তুমি পাইতা 25,000 টাকা, আগে পাইতা আগে। এখন 15,000 টাকা দিয়ে দেওয়ার পরে এখন তুমি পাও কত? এখন তুমি পাও 10,000 টাকা। তার মানে তোমার আমি কমায় ফেলতে পারছি, দায়টাকে আমি কমায় ফেলতে পারছি, তাই না? তার মানে আমি এখানে লিখতে পারি প্রদেয় হিসাব হ্রাস। প্রদেয় হিসাব
প্রদেয় হিসাব হ্রাস, তার মানে আমি এখানে বলতে পারি দায়, এই প্রদেয় হিসাব হ্রাস তার মানে কি আমার দায়ের পরিমাণ কমে গেছে। আমি এখানে কি বলতে পারি, বলতে পারি হ্যাঁ এই 20 তারিখের লেনদেনের প্রভাবে আমি বলতে পারি উক্ত লেনদেনের ফলে প্রতিষ্ঠানের নগদ নামের সম্পত্তি হ্রাস পেয়েছে এবং প্রদেয় হিসাব নামে দায়ের পরিমাণ হ্রাস পেয়েছে। কথাটা কি বুঝাইতে পারছি কিনা ভাইয়া? এই যে যেমন করে বুঝলাম না, আমরা এমন করেই বুঝবো। আমি চাইলেই একটা লেনদেন পরে উত্তর দিয়ে আমি দাগায় দিতে পারতাম, এই দেখো এটা কমছে এটা বাড়ছে। লাভ নাই এরকম করে, তোমার কাছে তো বই থাকবেই রে ভাই। তুমি যদি ভিতরে কেমনে আসলে অ্যান্সারটা এটা যদি নাই বুঝো, তাহলে বইটা নিয়ে লাভটা কি হইলো তোমার? এই কারণে আমরা একটু ব্যাখ্যা করে বুঝবো। আমি জানি এটা অনেকের বিরক্তের কারণ হয়, আমি অনেকের এমন কমেন্ট দেখি ভাই এক কথা অনেক বারবার বলতেছেন, কিচ্ছু করার নাই ভাই। তোমার যদি বিরক্ত লাগে তুমি একটু টেনে টেনে দেখে নিবা তখন। আচ্ছা, এরপরে দেখো গ নম্বরে, গ নম্বর বলছে হিসাব সমীকরণের উপর লেনদেনের প্রভাব দেখাও। সিম্পল জিনিস, এক নম্বরে দেখো সিম্পল জিনিস আমি একবারে বুঝাই দিই, এরপর আমি অ্যান্সার দেখাবো। এক নম্বর লেনদেনে কি হয়েছে, 5 লক্ষ টাকা নিয়ে নগদ 5 লক্ষ টাকা নিয়ে কি করা হয়েছে, ব্যবসায় শুরু করা হয়েছিল, তাই না? আমি কি হবে তখন 5 লক্ষ টাকার নগদ নামের সম্পত্তি বাড়ায় দিব, 5 লক্ষ টাকার মালিকানা সত্ত্ব বাড়ায় দিব। কেমনে বাড়ায় দিব আমি দেখাই দিচ্ছি। এরপরে কি হিসেবে ব্যাংকে জমা দেওয়া হইলো কত টাকা, 50,000 টাকা। এই লেনদেনের প্রভাব কি, আমার একবার নগদ নামের সম্পত্তি হ্রাস পাবে 50,000, ব্যাংক নামের সম্পত্তি বৃদ্ধি পাবে 50,000 টাকা। বললাম না, মানে খ নম্বরটা কথাই লিখবো, গ নম্বরটা টাকার অঙ্কে লিখবো। এরপরে কয় তারিখ ভাইয়া, এরপরে 5 তারিখ। 5 তারিখে কি, ধারে পণ্য ক্রয়, তার মানে আমার মালিকানা সত্ত্ব হ্রাস পাবে কত, মালিকানা সত্ত্ব হ্রাস পাবে 25,000 টাকা, প্রদেয় হিসাব বা দায়ের পরিমাণ বৃদ্ধি পাবে কত, 25,000 টাকা। এরপরে কি আছে, প্রদেয় হিসাবে পরিশোধ কত, 15,000 টাকা, আমার নগদ টাকা হ্রাস পাবে 15,000, প্রদেয় হিসাব বা দায়ের পরিমাণ হ্রাস পাবে 15,000 টাকা। এতটুকু যদি ক্লিয়ার হয়, আসো আমরা অ্যান্সারটা দেখি। আচ্ছা, কেউ যদি স্ক্রিনশট নিতে চাও আমি একটু সময় দেই, একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। বইয়ের মধ্যে যখন অঙ্ক প্র্যাকটিস করবে এরকম দাগায় দাগায় করবা, বিশ্বাস করো ওই বইটাই তোমার জন্য একটা নোট খাতা হয়ে যাবে তখন। ওকে, স্ক্রিনশট নিলে দেওয়া হয়ে গেছে এতক্ষণে। আমরা এখন আসি দেখো উত্তরে, আমরা একটু উত্তরটা একটু দেখি আমরা। হ্যাঁ এই যে দেখো, বলছিলাম ক নম্বর প্রশ্নের উত্তর 85,000 টাকা। পাইছো ভাই 85,000? কিভাবে 85,000 ছিল, মালিক ব্যাংক থেকে উত্তোলন করছিল আর আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ প্রদান করছিলাম। 40,000 এবং 45,000 দুইটা যোগ করে কত হয়েছে ভাইয়া, দুইটা যোগ করে হয়েছে 85,000 টাকা। ক্লিয়ার ভাইয়া? ওকে। খ নম্বরে আসিল লেনদেন ঘটনাসমূহ হতে লেনদেন চিহ্নিত করে হিসাব সমীকরণ পদ্ধতিতে তার কারণ ব্যাখ্যা করো। যেটা যেটা লেনদেন আমি পাশে লিখে নিলাম, লেনদেন লেনদেন, কারণগুলোর দিকে খেয়াল করো। প্রথম ঘটনা কি ছিল, প্রথম লেনদেন 1 তারিখের লেনদেন কি ছিল, 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসায় শুরু করা হলো। 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসায় শুরু করার ফলে আমার ব্যবসায় নগদ অর্থ, তার মানে এ সম্পত্তি বৃদ্ধি পাইছে এবং মালিকানা সত্ত্বের পরিমাণ বৃদ্ধি পাইছে। কেন বৃদ্ধি পাইছে এটা কি বুঝাইতে পারছি? তোমরা এই জায়গায় এই কথাটুকু তোমার মতো করে তুমি বানায় লিখবা। এইটুক না লিখে তুমি চাইলে এইভাবে লিখতে পারতা যে উক্ত লেনদেনের ফলে, উক্ত লেনদেনের ফলে প্রতিষ্ঠানে, উক্ত লেনদেনের ফলে প্রতিষ্ঠানে লিখে নগদ অর্থ বা এ বৃদ্ধি পাইছে এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে। একটু বইটা আমি একটু সুন্দর ভাষায় লিখছি, তোমার কাছে যদি এটা ভালো লাগে এটা লিখবা, বা প্রত্যেকটার আগে লাগাই দিবা উক্ত লেনদেনের ফলে, উক্ত লেনদেনের ফলে, কোনো অসুবিধা নেই। এরপরে আমরা আসি 3 তারিখে। 3 তারিখে কি ছিল, 50,000 টাকা দিয়ে ব্যাংকে হিসাব খুলছিলাম একটা, তাই না? তার মানে তখন কি ছিল, আমার নগদ নামের সম্পদ কমে গেছিল, ব্যাংক নামের সম্পত্তি বৃদ্ধি পাইছিল। দেখো তো ভাইয়া একই কাজ হয়েছে কিনা, ভাইয়া একই কাজ হয়েছে কিনা দেখো তো, কোনো পরিবর্তন কি আছে, কথা কাজে কি মিল খুঁজে পাচ্ছ তুমি? এরপরে দেখো ভাইয়া, এরপরে দেখো এরপরে কি 20 তারিখে, 20 তারিখে কি ছিল, ও সরি 20 তারিখ না, এরপরে হচ্ছে 5 তারিখ। 5 তারিখে কি ছিল, আমরা ধারে পণ্য ক্রয় করছিলাম 25,000 টাকা। ধারে পণ্য ক্রয় করার ফলে আমার ক্রয় একটা ব্যয় বাড়ার ফলে আমার মালিকানা সত্ত্ব কমে গেছিল এবং ধারে ক্রয় করার ফলে আমার দায়ের পরিমাণ বাড়ছিল, তাই না? তাহলে এই যে দেখো মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে এবং প্রদেয় হিসাব নামে দায়ের পরিমাণ বৃদ্ধি পাইছে, এটাই তো বলছিলাম আমরা। এরপরে দেখো 20 তারিখে লেনদেন, 20 তারিখেরটাও আমি পাওনাদারকে বা প্রদেয় হিসাবকে পরিশোধ করছিলাম। এই যে এখানে দেখো আমি পাওনাদার লিখছি, এখানে লিখতে হবে কি, প্রদেয় হিসাব, ঠিক আছে? প্রদেয় হিসাব, পাওনাদার শব্দটা ব্যবহার না করাটা এখন ভালো। হ্যাঁ, প্রদেয় হিসাব পরিশোধ করার কারণে নগদ অর্থ এবং প্রদেয় হিসাবের পরিমাণ হ্রাস পাইছে। কোনো অসুবিধা আছে বুঝতে? আমরা যেমন বুঝছিলাম
হুবহু তেমন আছে, জাস্ট খালি উপরের সামনে তুমি একটু লাগাই নিবা যে উক্ত লেনদেনের ফলে প্রতিষ্ঠানের এটা বাড়ছে ওটা কমছে, এটা বাড়ছে ওটা কমছে। ভাইয়া লেখাটা তুমি লিখতে পারবা, কেন বাড়লো কেন কমলো এটা শেখানোর দায়িত্ব আমার। মানে আমি তোমাকে অঙ্ক করে দিতে আসি নাই, আমি তোমাকে অঙ্কটা বুঝাই দিতে আসছি। তো এই পার্থক্যটা তোমরা বুঝে ক্লাসটা করো, তাহলে দেখবা ইনশাল্লাহ ক্লাসটা করে তোমাদের কাছে খুবই ভালো লাগবে। আসো গ নাম্বার প্রশ্নটা আমি কি বলছিলাম, খ নম্বরে যা করছি গ নম্বরে তার ওই ম্যাথমেটিক্যাল ভার্সনটা করবো শুধু, তাই না? খ নম্বরে কি ছিল, আমার নগদ নামের সম্পত্তির পরিমাণ বাড়ছিল এবং মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছিল, তাই না? এই যে দেখো সম্পত্তির ঘর, নগদ নামের সম্পত্তি বাড়ছে, এই যে দেখো মালিকানা সত্ত্বের ঘর, এই যে দেখো মালিকানা সত্ত্ব বাড়ছে। কোনো অসুবিধা আছে? এরপরে দেখো ভাইয়া 3 নম্বরে নগদ নামের সম্পত্তি হ্রাস পাইছে, ব্যাংক নামের সম্পত্তি বৃদ্ধি পাইছে, তাই না? এই যে দেখো ভাইয়া নগদ নামের সম্পত্তি হ্রাস পাইছে, ব্যাংক নামের সম্পত্তি বৃদ্ধি পাইছে। মনে রাখবা আমরা হিসাব বিজ্ঞানে কোনো কিছু হ্রাস করা বা মাইনাস করা বোঝাইতে একটা ফার্স্ট ব্র্যাকেট চিহ্ন ব্যবহার করি, প্রথম বন্ধনী যেটা তোমরা বলো ওই চিহ্ন ব্যবহার করি। তাহলে করলাম এইটা, যোগফল নামায় নাও, 5 লক্ষ থেকে 50,000 বাদ দিলে 4,50,000, 50,000 জায়গায় 50,000, এই 5 লক্ষের জায়গায় 5 লক্ষ টাকা গেল এটা। এরপরের লেনদেনে কি ছিল, মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে এবং প্রদেয় হিসাব বৃদ্ধি পাইছে। এই যে দেখো ভাইয়া প্রদেয় হিসাব বৃদ্ধি পাইছে 25,000, মালিকানা সত্ত্ব হ্রাস পাইছে কত 25,000। হ্রাস পাওয়া অর্থে আমরা কি করি, ব্র্যাকেট চিহ্ন ব্যবহার করি, তাই না? মাইনাস করে দিলাম। এরপরে আমরা আসি, এরপরে কি আছে, আচ্ছা যোগফল নামাও, 4,50,000 ছিল 4,50,000, 50,000 ছিল 50,000, 25,000 ছিল 25,000, 5 লক্ষ থেকে 25,000 বাদ দিলে কত 4,75,000, 4,75,000। কোনো কি অসুবিধা আছে? আশা করছি অসুবিধা নাই। এরপরে আমরা আসি 20 নম্বরে। 20 নম্বরে কি হচ্ছে, পাওনাদারকে পরিশোধ করার কারণে নগদ অর্থ হ্রাস পাইছে এবং প্রদেয় হিসাব হ্রাস পাইছে, তাই না? এই যে দেখো নগদ অর্থ হ্রাস পাইলো 15,000 টাকা, এই যে দেখো প্রদেয় হিসাব হ্রাস পাইলো কত 15,000 টাকা। মাইনাস করো মাইনাস করো, 4,50,000 থেকে 15,000 বাদ দিলে থাকবে 4,35,000। এই 50,000 যেমন ছিল হুবহু নিচে বসে যাবে। 25,000 থেকে 15,000 বাদ দিলে থাকবে কত 10,000 টাকা। 4,75,000 থেকে কোনো কিছু বাদ দেওয়া নেই, তাহলে 4,75,000 টাকাই থাকবে। এখন আমরা যোগ বিয়োগ করি, 4,35,000 সাথে আমরা যোগ করব 50,000, যোগ করলে কত 4,85,000 টাকা। 10,000 সাথে 4,75,000 যোগ করব, আমার থাকতেছে কত এখানে 4,85,000 টাকা। মনে রাখবা এই যে সমান সমান চিহ্ন, এই সমান সমান চিহ্নের দুই পাশে সমান থাকা লাগবে। সমান আছে মানে আমরা ধরে নিব আমাদের অঙ্কটা সঠিক আছে, সমান আছে মানে আমরা ধরে নিব আমাদের অঙ্কটা পরিপূর্ণ হয়েছে। বোঝা গেছে আমার কথাটা? আমি অঙ্কগুলো কয়েকটা ভাবে তোমাদেরকে বোঝাবো, যে যেইভাবে আসলে বুঝে কমফোর্টেবল ফিল করো। আমরা এটা আসলে প্রশ্ন ব্যাখ্যা করে করে বুঝলাম, ইনশাল্লাহ সামনের প্রশ্নটা আমি নিজে বোর্ডে করে দিয়ে বোঝাবো, কোনোটা হয়তো বা প্রশ্ন পড়ে উত্তরে আমি দাগায় দাগায় বুঝাই দিব। মানে যেই ধরনের আর কিছু, মানে তুমি যেইভাবে বুঝে আসলে কমফোর্ট ফিল করো, আমি সবভাবে আসলে চেষ্টা করব। আমার কাজটা হচ্ছে তোমাদেরকে প্রশ্নটা বুঝাই দেওয়া। আমি আশা করছি আমাদের এই 1 নম্বর সৃজনশীলটা তোমরা সবাই খুবই ভালোভাবে বুঝতে পেরেছো। তোমরা অবশ্যই জানাবা ক্লাসটি তোমাদের কেমন লাগলো। ইনশাআল্লাহ তোমাদের সাথে আমার পরবর্তী ক্লাসে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।